একটা বক্তব্য উর্মি, যে বক্তব্যের মাধ্যমে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। ঘটনাটা 6 অক্টোবরের। ওই ঘটনাটা একটু জি বলা ভাই। যায়, শেয়ার করা যায়? জি ভাই, ঘটনাটা হচ্ছিল 6 অক্টোবরে আমার আসলে একটা ডিপার্টমেন্টের এক্সাম ছিল। আমাদের 3টা এক্সাম দিতে হয় ডিপার্টমেন্টে। তো ওই সময় আমি ঢাকায় ছিলাম। তো ঢাকা থেকে যেদিন আসি, আসার দিন আমি বাসে ছিলাম। তো ওখানে বসে বসে আমি খবর দেখতেছিলাম। তো তখন দেখি যে আহ, যে প্রধান উপদেষ্টা আমাদের, উনি আহ নিউ ইয়র্কে তখন জাতিসংঘের একটা সাধারণ পরিষদের একটা অধিবেশন ছিল, ওখানে যোগ দিতে গিয়ে মানে একটা সাক্ষাৎকার দেন ভয়েস অফ আমেরিকাকে। তো সেই সাক্ষাৎকারে যখন বঙ্গবন্ধু সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, বঙ্গবন্ধুর প্রতি যে অসম্মান করা হলো, এটা নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি আহ তার জেস্টার কষার একদম বুঝিয়ে দেন যে উনি আসলে একটু বিরক্ত এই প্রশ্নটাতে। ছাত্ররা অভ্যুত্থান করেছে, ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা বলেছে, তারা রিসেট বাটন পুশ করেছে, অতীত নিশ্চিহ্ন। উনি এমন ভাবে বলেন যে আমাদের আসলে কোনো অতীত ইতিহাস নাই, অথবা যেটা ছিল সেটা একদম নিশ্চিহ্ন, এখন আমরা নতুন করে শুরু করি। তো ওটা আসলে দেখে আমি 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 যে শক, যেটা আসলে উনি কিভাবে বলতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু আসলে আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা সেটাকে ধারণ করার কথা। এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই তো বাংলাদেশ আসলো। তো আমরা মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে ফেলি কিভাবে? তো এটা দেখে আমি আসলে খুব বলতে গেলে একটু রাগই হয়ে গেছিলাম। তারপর আমি একটা ফেসবুকে পোস্ট করি। তো ফেসবুকে পোস্টটা তো সবাই দেখে হয়ে গেল। পরের দিন ইন্টারভিউ নেওয়া হয় আমার। তারপর আহ তো আমি যে ইন্টারভিউ সাক্ষাৎকারটা দিই, ওটা সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন একটা সারা সারা পড়ে যায় আর কি। এটা আর আমার মনে ইন্ডিপেন্ডেন্ট, হয়েছিল যে ওইটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন না? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সাক্ষাৎকারটা ছিল। তো এরপরে আমার উপর একটা ঝুঁকি চলে আসে। আমার ডিসি স্যার আমাকে ডাক দেন, ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে তুমি এই কথাটা কেন বলতে গেলা। আহ তো এখন তো সাংবাদিকরা ফোন করতেছে, অনেক কিছু জানতে চাচ্ছে। তো আমি তখনই বুঝে যাই ওই সময় কিছু আসলে একটা হবে, আমাকে আর এখানে হয়তো রাখা হবে না লালমনিরহাটে, কারণ আমার উপর একটা লাইফ থ্রেট চলে আসতে পারে। তো ডিসি স্যারও চেষ্টা করেন যে আমাকে যত দ্রুত সম্ভব রংপুরে বদলি করে দেওয়ার জন্য। তো 2টা অর্ডার হয় একসাথে, রংপুরে একবার বিভাগীয় কমিশনার অফিসে আমাকে বদলি করা হয়, তারপর আবার ওই রাতেই আবার আমার আমাকে ওয়েস্টি করা হয় জলপাইগুড়ি মন্ত্রণালয়। তো আমি ওই দিন পরের দিন ভোরেই আমি ফ্লাইটে করে চলে আসি ঢাকায়, কারণ আমার তো জনপ্রশাসনে জয়েন করতে হবে। তো এরপরে 9 অক্টোবর আমি জনপ্রশাসনে জয়েন করি। তো এখন পর্যন্ত এরপর তো আমাকে সাময়িক বরখাস্ত করে ফেলা হয়। তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে, সাময়িক বরখাস্ত অবস্থায়। আর আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু হয়েছে। ওটার প্রথম শো কজের জবাব আমি দিয়েছি। এরপর আবারও আমার বিরুদ্ধে গুরুদণ্ড দেওয়ার, অর্থাৎ একেবারেই ডিসমিস করে দেওয়ার ডিসিশন নেয়। তো তারপরে আমাকে দ্বিতীয় শো কজ নোটিস করা হয়, সেই শো কজের জবাব দিয়েছি। তো এই অবস্থায় এখন পর্যন্ত আছে। ওই জি। সময় তো আপনি লালমনিরহাটের সহকারী কমিশনার ছিলেন। হ্যাঁ, বাংলাদেশ সরকারি কমিশনের। আর হচ্ছে ম্যাজিস্ট্রেট একই সাথে। হ্যাঁ, লালমনিরহাটের সরকারি কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম। এরপরে ওএসডি করে ফেলার পরে এখন আমার ডেজিগনেশন হচ্ছে আমি সহকারী সচিব, ওএসডি জনপ্রশাসন বিভাগ, আর সাময়িকভাবে বরখাস্ত। ওই ঘটনার পরে সাথে সাথে কি প্রতিক্রিয়া হয়? এবার আপনাকে কি লোক দেখতে আসে, বা আশেপাশে কি প্রতিক্রিয়া ছিল? আশেপাশে আসলে ওই দিন আমি তো ওই দিনটা অফিস করি, ওই পোস্ট দেওয়ার পরের দিনটাতে সারাদিনই আমি অফিস করি, এবং বিকালের মধ্যেই সব জানাজানি হয়। তখন মানুষজন আসলে ওভাবে দেখতে আসেনি, কারণ জানাজানি হতেও একটা টাইম লাগছে লালমনিরহাটে। তো আমি যতটুকু বুঝলাম যে ডিসি স্যার বুঝতে পারছিলেন যে আমার একটা লাইফ থ্রেট আছে, উনি সাথে সাথেই রংপুরে বদলি করে দেওয়ার চেষ্টা করেন। আর পরের দিনই চলে যেতে বলেন আমাকে মানে লালমনিরহাট থেকে, যাতে উনি যাওয়ার ব্যবস্থা করে দেন। যাতে করে মানে আমার লাইফ থ্রেটটা না আসে, আমাকে মব ফেস করতে যেন না হয়। তো আমি ঢাকায় চলে আসার পর
তারপর ওখানে আন্দোলন শুরু হয়। আমি দেখছি যে রংপুরে আন্দোলন হয়েছে, লালমনিরহাটে আন্দোলন হয়েছে ডিসি অফিসের সামনে। আমাকে একদম চাকরি থেকে বরখাস্ত করতে হবে, মামলা ৪০০ মামলা দিতে হবে। তো প্রায় বেশ কয়েকদিন যাবত ডিসি অফিসের সামনে আন্দোলন চলে, সেটা আমি চলে আসার পর। তো আমাকে আসলে ওভাবে ফেস করতে হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আসলে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। তাৎক্ষণিক কিন্তু অনেকে বলার চেষ্টা করছে এই ঘটনা প্রমাণ করে প্রশাসনে আওয়ামী লীগের দোসর এখনো রয়ে গেছে, তারা এইভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে। এটা কি আপনার কখন, এটা বলার কারণ কি? আপনাকে আওয়ামী লীগের সাথে কোনোভাবে আপনার সম্পর্ক ছিল? আওয়ামী লীগের সাথে তো আমার আসলে কোনোভাবেই কোনো সম্পর্ক নাই। আমি ছোটবেলা থেকে আহ আ- আমি কি বলবো, আমার ফ্যামিলি, আমার বাবা হচ্ছে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারে ছিলেন। তো উনি তো একজন সরকারি কর্মকর্তা। উনি রিটায়ার করেছেন 2021-এ। তো আমাদের পরিবারে কোনো রাজনীতির কোনো চর্চা ছিল না। আর হচ্ছে আমি ছোট থেকে পড়াশোনাই করছি। তারপর গান শেখা, কবিতা আবৃত্তি শেখা, এইসবের ভিতরেই ছিলাম। মানে আমাদের মিলেনিয়াল যে বাচ্চারা যেভাবে বড় হয় আরকি, সেভাবে। তো এরপর ইউনিভার্সিটিতে গেলাম, শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ওখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ওখানে পড়াশোনার প্রেশার ছিল। আমার ওই টাইমে আমার ২ টা থিসিস আমার পাবলিকেশন হইছে। তো আমার পরিশ্রম করতে হইছে ওই টাইমটাতে। আর হচ্ছে আ এর বাইরে রাজনৈতিক কোনো কর্মকান্ডের সাথে তো আমি কখনোই যুক্ত ছিলাম না। আর আরেকটা ব্যাপার আমি বলি যে বাংলাদেশের যে ইতিহাস নিয়ে পড়াশোনা, আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের পরে কিন্তু আর ইতিহাস নিয়ে পড়াশোনাটা হয় না। যেহেতু সায়েন্স, আর্টস, কমার্স এভাবে ভাগ হয়ে যায়। যারা আর্টস এর থাকে, মানে হিউম্যানিটিজ এর থাকে, তারা পড়ে, তারা অনেক কিছু জানেন ইতিহাস সম্পর্কে। তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার আসলে জানাই হয় না ওভাবে বেশি, পড়াও হয় নাই। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পর ওভাবে ইতিহাস পড়া হয়নি। তারপর যখন আমি বিসিএস এক্সামটা দেই, তো ওই সময়টাতে ওই সময়টাতে তো আসলে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর লাইফ এর নিয়ে একটা সিলেবাসের একটা বিগ পোরশন ছিল। তো ওই সময় আমাকে পড়তে হয়েছে। তখন আমি আসলে খুব আন্তরিকভাবে পড়ার চেষ্টা করছি। আমি খুব ইন্টারেস্ট পাইতাম যে দেশের এত মানে রিচ একটা ইতিহাস আছে। যে আমরা ২৪ বছর সংগ্রাম করে, তারপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করছি। মানে আমার মনে হচ্ছে যে আমরা একটা আসলে বীরের জাতি। তো এবং এর সাথে সাথে যে বঙ্গবন্ধু আত্মত্যাগ, উনি যে এত বছর কারাবরণ করলেন আমাদের জন্য, আমার মনে হয় আমার জন্য। উনি যদি কারাবরণ না করতেন, উনার লাইফের ১২ বছর যদি দিয়ে না দিতেন, আজকে আমি হয়তো এই পর্যায়ে থাকতে পারি। তো আমার একটা মানে খুব অসম্ভব রকম একটা কৃতজ্ঞতা বোধ আছে মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা সংগ্রাম করেছেন এই ২৪ বছর, যারা জীবন দিয়েছেন। অনেক মা বোন তাদের সম্ভ্রমহানি হয়েছে। তাদের এত ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে থাকতে পারতেছি, একটা সরকারি চাকরি করতে পারতেছি। এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থেকে। এটা কোনো মানে এমন না যে আওয়ামী লীগের সাথে যুক্ত হলেই আমি এগুলা ধারণ করবো, আর আওয়ামী লীগের সাথে না থাকলে আমি ধারণ করবো না, এটা না। বাংলাদেশের মূল ভিত্তিটাই তো মুক্তিযুদ্ধ। এটা তো প্রত্যেক নাগরিকেরই ধারণ করতে হবে, তাই না? তো আর আমি যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তো সরকারি কর্মকর্তা হিসেবে তো আমার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কথা না। তো আইনসঙ্গত না। কিন্তু ঐতিহাসিক সত্য যেটা, সেগুলো তো আমাকে বলতেই হবে। যেমন ঐতিহাসিক সত্য হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এটা কি এখন মানে বললে কি আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাব? সেটা তো না। বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং পরবর্তীতে উনি পুরো বাঙালি জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তো বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন। এটা তো একটা ঐতিহাসিক সত্য। এটা বললে কি আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাই? বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাই? এগুলো তো সব আসলে প্রোপাগান্ডা ছড়ানো। আর এটাও একটা ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগ আসলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটাও একটা ঐতিহাসিক সত্য। এটা কেউ ডিনাই করতে পারবে না। এই যে সবাই বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিছে বা মুক্তিযুদ্ধকে নিজের কুক্ষিগত করে রাখছে। তো মুক্তিযুদ্ধকে তো আসলে সবারই নিজের কুক্ষিগত করে রাখার কথা। কারণ মুক্তিযুদ্ধটা আমারও, মুক্তিযুদ্ধটা আপনারও, মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগেরও, মুক্তিযুদ্ধটা সারা দেশের প্রত্যেকটা নাগরিকেরই নিজের নিজের সম্পদ মনে করতে হবে। তো আহ তো এটাই আরকি। তো যারা বলে যে আওয়ামী লীগের দোসর, আপনারা বলতে পারেন আওয়ামী লীগের দোসর। আমি মুক্তিযুদ্ধের দোসর, বাংলাদেশের দোসর, বঙ্গবন্ধুর দোসর, বঙ্গবন্ধুর দালাল, বাংলাদেশের দালাল। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি কি আপনার পরিবারে কোনো মুক্তিযোদ্ধা ছিল বা মুক্তিযোদ্ধা কোটায় কি আপনি চাকরিতে এসেছিলেন? না, আমার পরিবারে কোনো মুক্তিযোদ্ধার সদস্য নাই।
আর 40তম বিসিএস ছিল কোটাবিহীন বিসিএস। তো মুক্তিযোদ্ধা কোটায় তো আসার প্রশ্নই আসে না। আর এমনিতেও মুক্তিযোদ্ধার সদস্য নাই আমার পরিবারে। এই আরকি। মানে কোটাবিহীন কোটামুক্ত আন্দোলনের উপহার আপনি। প্রথম কোটামুক্ত আন্দোলনের উপহার আপনি কোটামুক্ত তাবাচ্ছু। আন্দোলনের পরে হ্যাঁ, 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 সেই হ্যাঁ, মানুষটা একটা পরিস্থিতির শিকার হলেন আপনি আরকি। আচ্ছা অনেকটাই। এরপরে সেগুলা কিছু শেয়ার করা যায়? আপনি কি জবাব দিয়েছেন? আ যেই শো কজ নোটিশটা হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওখানে আমার জবাব ছিল যে আমার আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আমি প্রধান উপদেষ্টা মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান, মানে উনাদের ভাষ্য মতে যিনি বাংলাদেশের সরকার প্রধান, তাকে আমি আ অপমান করেছি বা অপমানসূচক কথাবার্তা বলেছি। এটা আসলে বলা যায় না কোনো সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ। আর রিসেট বাটন পুশ করে ওদের নিচে ফেলা এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি। এতে আ প্রধান উপদেষ্টা মহোদয় আ মানে ইয়া হয়েছে, মানে আত্মসম্মানে আঘাত লেগেছে। এটাই ছিল আমার মোটামুটি মূল অভিযোগ। তো আমি আমার জবাব দিয়েছি এরকম যে কেন আমি বললাম রিসেট বাটন আ মানে পুশ করে অতীত মুছে ফেলার বিষয়টা এটা আসলেই যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন? ওটাই আমি এক্সপ্লেইন করেছি। যে কিভাবে রিসেট বাটন পুশ করা হয়েছে। যেমন ধরেন ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর আ মুরাল ভেঙে ফেলা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে ৫ আগস্টেই আগুন দেওয়া হয়েছে। তারপর আ ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে। যেটা আমার কাছে মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছে। গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। তো ওটার বিপরীতে ইনকিলাব মঞ্চ দাঁড় করানো হয়েছে। যেখান থেকে আবার সংবিধানকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। তো তারপর বীর মুক্তিযোদ্ধারা আম রাষ্ট্রীয় সম্মানে মানে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হওয়া থেকে উনারা বঞ্চিত হয়েছেন। আমরা দেখছি যে মতিয়া চৌধুরী উনি রাষ্ট্রীয় সম্মান পান নাই। তারপর আ আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা তো আসলে আওয়ামী লীগের কর্মী ছিল না, বাংলাদেশের নাগরিক আ হিসেবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল আ সরকারের। কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কে প্রোটেকশন কেন দেওয়া হয় নাই? আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয়। এই কারণে। তো তারপর হচ্ছে একটা আ মানবাধিকার অ মানে যুদ্ধাপরাধীদের বিচার যে ট্রাইব্যুনালটা ছিল, ওটা আবার নতুন করে গঠন করা হয়েছে। সেখানে আবার ১ম মানে চিফ প্রসিকিউটর হইছে জনাব তাজুল ইসলাম। যিনি আবার ২০১০ সালে যেই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল, সেখানকার ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছে তাপসে। প্রতিশোধ আসছে এবং মুক্তিযুদ্ধকে রিসেট করে মুছে ফেলার সময় আসছে। তো এই ব্যাপারগুলোই আমি উল্লেখ করে আমার জবাবে যে বোঝানোর চেষ্টা করেছি যে আসলেই কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে। এবং আমি আমার সিনিয়র যারা অফিসার আছেন, সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আপনারা ব্যাপারগুলো বুঝেন। আসলেই কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে এবং এভাবে যদি চলতে থাকে আমরা যদি প্রতিবাদ না করি সেক্ষেত্রে আমাদের ইতিহাস কিন্তু একটা সময় মুছে ফেলা হবে। তখন কিন্তু আবার যদি আমরা এই টাইমে ব্যাক করতে চাই তখন আমাদের আগে হয়তো ৩০ লক্ষ আ জীবন দিতে হয়েছিল। এখন আরো কয়েক হাজার গুণ বেশি হয়তো জীবন দিয়ে আমাদের আবার আগের অবস্থাটাতে ব্যাক করতে হবে। তো এটাই ছিল। আর আমি ছোটবেলা থেকে আমি কোন রাজনৈতিক দলের সাথেও যুক্ত না, কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথেও যুক্ত না। এই ব্যাপারগুলো আমি উল্লেখ করেছি আমার জবাবে। তো যেন উনারা বুঝেন। আমার উদ্দেশ্য ছিল এটা যে আমার যেই সিনিয়র অফিসার আ আমার এই বিষয়গুলো তদন্ত করবেন, তার কাছে এট লিস্ট আমার এই মেসেজটা পৌঁছে দেয়া। সবাইকে একটু সতর্ক করার চেষ্টা করা যে বাংলাদেশ আসলেই কিন্তু মানে একটা রং হাতে আছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে আছে। দেশ বিরোধী শক্তির হাতে আছে। আপনারা সতর্ক হন, একটু বেশি চেষ্টা করুন। জবাবটা কয় পাতার ছিল? ১ম জবাবটা ৫ বা ৬ পাতার ছিল। আর ২য় জবাবটা ছিল ২ পাতার। ২য় জবাবে আমি আসলে এক্সপ্লেইন করেছি যে আমি আসলে যদি এই গভর্নমেন্টের সাথে
কোঅপারেট করি সেক্ষেত্রে আমার আহ আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হয়ে যাব, যেহেতু সংবিধান এখনো আহ আছে আমাদের। সংবিধান তো বাতিল করা হয় নাই, আর বাতিল তো করতে পারবে না ইনশাল্লাহ। আহ তো সংবিধান যেহেতু আছে, সংবিধান অনুযায়ী আমি যদি এই গভর্নমেন্টকে সমর্থন করি তাহলে আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হব। তো এটা এটা আমার সেকেন্ড জবাবে ছিল, তো আমি অপরাধী হতে চাই না। এই জবাবটা কি আপনি নিজে নিজে লিখেছেন না কেউ হেল্প করেছে আপনাকে? না না না, আমি নিজেই লিখেছি। প্রথম জবাবটা যেহেতু ৫-৬ পাতা ছিল, ৩-৪ দিন সময় নিয়ে লিখেছি। আর আহ প্রথম জবাবটা আমি খুব পোলাইটলি লেখার চেষ্টা করেছিলাম, যাতে মেসেজটা আমি আমার সিনিয়র অফিসারদের কাছে পৌঁছাতে পারি। তো দেখা গেল যে সবার কাছে মনে হয়েছে জবাবটা অধ্যত্বপূর্ণ জবাব হয়েছে। আর পরবর্তী জবাবটা আমি একদম ক্লিয়ারলি স্ট্রেইট ওয়েতে বলার চেষ্টা করছি যে এই কারণ, এই কারণে আমার আমার বিরুদ্ধে আসলে কিছু আনয়ন করা যায় না, মানে লিগাল সাইডে আছে এটাই। আপনি আপনি তো একবার দেখা গেল আপনার ফাঁসি হচ্ছে, ফাঁসি হচ্ছে এটা দেখে একটা জবাব দিয়েছেন। তারপর পরের জবাবে ফাঁসিটা আপনি নিশ্চিত করেছেন আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা, হ্যাঁ আচ্ছা, অনেকটা এরপর এরকম। আপনার কিন্তু আমার আসলে ব্যাক করার তো সুযোগ নাই। আমি আমি আসলে রিগ্রেটফুল না। এই আমি যা করেছি এটার বিষয়ে আমি রিগ্রেটফুল না। কারণ আমার কাছে মনে হয় যে চাকরি বাঁচানোর যে মানে দেশই যদি না থাকে তাহলে আমার চাকরিও তো থাকবে না। এটাই। এই ঘটনার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে উনি আসলে এই কথা বলেন নাই, মুক্তিযুদ্ধটাকে হ্যাঁ, ডিলিট করার বলেন নাই সেটা। সেটা আপনি খেয়াল করেছেন? সেটা আমি খেয়াল করেছি। এখন আমার কাছে মনে হয় আমি কি বলবো যে যদি উনি রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কথাই না বলেন, এটা আসলে এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো না। মানে আমার মনে হয়েছে উনি, আমি আমি যেটা বুঝছি ওটাই বুঝাতে চাইছেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে অনেক একটা টার্মোইল তৈরি হয়ে যাচ্ছে সারা দেশে, অনেকেই রিয়াক্ট করতেছে, তো ওটাকে একটা ব্যাখ্যা দিয়ে আলাদা একটা আহ ব্যাখ্যা দাঁড় করিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে আসলে উনি সেটা বলেন। তো কিন্তু আপনি দেখেন ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকারে আপনার যে চেষ্টাটা ছিল বঙ্গবন্ধুর প্রতি একটা বিরক্তি, তারপর বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ ভাঙার প্রশ্নের বিপরীতে উনি বিরক্তি প্রকাশ করেছেন আর বলেছেন যে অতীত নিশ্চিহ্ন। তাহলে ধানমন্ডি ৩২ তো আমাদের অতীত, তাই না? আর সেই অতীত যদি নিশ্চিহ্ন হয় তাহলে তো আসলে রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে ফেলার কথা বলা হচ্ছে। মানে আমি এটাই বুঝছি, উনি উনি যদি এটা না বোঝাতে চাইতেন সেটা আমরা সবাই বুঝতাম, এটা নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনও ছিল না, আর সবাই এটা নিয়ে রিয়াকশনও করতো না। আর একটা ব্যাপার তো হচ্ছে, আপনার কি মনে হয়েছে বা এখন মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না, পক্ষে কেউ না? ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন যা করছেন তাতে করে তো আমার মনে হয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু আমরা যেটা শুনছি যে ১৯৭১ সালে উনি বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করছেন, এরকম কিছু নিউজ আমার চোখে পড়ছে। কিন্তু মুক্তিযোদ্ধা, আমি একটা জিনিস মনে করি যে মুক্তিযোদ্ধা কিন্তু সারা জীবনই মুক্তিযোদ্ধা না। সে একটা টাইমে উনি মুক্তিযুদ্ধ করতে পারেন, কিন্তু কোনো একটা সময় গিয়ে যদি তিনি রাজাকারদের সাথে আঁতাত করে ফেলেন, তাহলে তার ওই যে মুক্তিযুদ্ধ যে করেছেন সেই গৌরবটা আর থাকে না, তো ওটা মুছে যায়। তো আহ যিনি প্রধান উপদেষ্টা, উনি হয়তো করতেও পারেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জনমত গঠন, কিন্তু এখন উনি যা করছেন জামাতে ইসলামী, এটা তো আসলে ঐতিহাসিক সত্য যে উনি এই দলটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী দল। ওরা স্বাধীনতা চায় নাই, পাকিস্তানি চেয়েছে, এবং বাঙালিদেরকে বিধর্মী হিসেবে আহ ইয়া করে মার্ক করে তারা বাঙালি নিধনে জড়িত ছিল, রাজাকার ছিল। অনেকের তো ফাঁসি হয়েছে আহ আহ, প্রমাণ হওয়ার পরে, যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ার পর ফাঁসি হয়েছে। তো এই আহ, জামাত ইসলামের সাথে যখন দেখলাম যে প্রধান উপদেষ্টা বেশি সখ্যতা, তারপর ইসলামী যেসব দলগুলো আছে এবং ইসলামী যে ওয়াজ মাহফিল করে না, ওয়াজের মাঠটাকে বা ওয়াজের স্টেজটাকে কাইন্ড অফ ধর্মপ্রচারের ক্ষেত্র হিসেবে না ব্যবহার করে তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। এইসব আহ ধর্ম ব্যবসায়ীদের
সাথে উনার প্রধান উপদেষ্টার আমি দেখলাম যে খুব শপথ। তারপর জামাত ইসলামের আমি তো মনে করি যে এবি পার্টি হচ্ছে আরেক আরেক ধরনের জামাত ইসলাম। তারপর নতুন যে দলটা হয়েছে এনসিপি, এটাও হচ্ছে জামাত ইসলামের আরেকটা সিটি হতে পারে। তো এদের সাথে সখ্যতা, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দলের সাথে আমি কোনো সখ্যতা দেখি নাই। প্লাস হচ্ছে আহ যে 26শে মার্চ আমাদের জাতীয় মানে স্বাধীনতা দিবস গেল, সেদিন কোনো জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয় নাই। তারপর 16ই ডিসেম্বর যেই বিজয় দিবস গেল, কোনো প্যারেড অনুষ্ঠিত হয় নাই। আহ, তো স্বরাষ্ট্র সচিব মহোদয় কি বলেছিলেন যে আমরা এখন যুদ্ধের মেজাজে আছি, আনন্দের মেজাজে নাই। আর আপনি আপনি দেখেন, আপনি হয়তো জেনে থাকবেন যে 26শে মার্চ এমনকি আহ প্রধান উপদেষ্টা দেশে থাকার প্রয়োজনও বোধ করেন। তো এই হচ্ছে উনার মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে উনার যে দৃষ্টিভঙ্গি। এই যে 5 আগস্ট না হয় উনি ক্ষমতায় ছিলেন না, উনি আজ 8 আগস্ট ক্ষমতায় আসছেন। তো উনি তো ধানমন্ডি 32 নম্বর আহ তাকে প্রোটেক্ট করার কোনো ব্যবস্থা করেন নাই। এরপরে 6 ফেব্রুয়ারি আবার ঘোষণা দিয়ে, আগের দিন থেকে ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 আহ ধ্বংস করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে হাতুড়ি সবাই সব অস্ত্র শস্ত্র নিয়ে আসা হলো, বুলডোজার নিয়ে আসা হলো। এমনকি সিটি কর্পোরেশন থেকে বুলডোজার সরবরাহ করা হলো। তো আমি এখানে কি বলবো, প্রধান উপদেষ্টা তো আমার মনে হয় না মুক্তিযুদ্ধকে ধারণ করেন। যদি ধারণ করতেন, লিস্ট ধানমন্ডি 32টাকে উনি যে কোনো ভাবেই হোক প্রোটেক্ট করার চেষ্টা করতেন, তাই না? উনি 26শে মার্চ অবশ্যই বাংলাদেশে থাকতেন এবং কুচকাওয়াজের ব্যবস্থা করতেন। 16ই ডিসেম্বর কোনো কুচকাওয়াজ হয় নাই। এরপর এই যে সংবিধানকে যে লাল কার্ড প্রদর্শন করা, এটা তো একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। সংবিধানের 7 অনুচ্ছেদটা যদি আমরা দেখি, এটা একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। যদি সংবিধানের কোনো সংবিধান বা এটা কোন অনুচ্ছেদ বাতিল, রদ বা স্থগিত যে কোনো কিছু যদি করার চেষ্টা করা হয়, সেটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। আবার এই কাজকে যারা সমর্থন অনুসমর্থন করবে, সেটাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। তো ইনকিলাব মঞ্চ যখন লাল কার্ড প্রদর্শন করলো সংবিধানকে, এখানে তো কোনো কিছু বলা হয় নাই। আহ তারপর এই তো অনেকগুলো ঘটনাই এরকম। তারপর হচ্ছে এই যে মানবাধিকার, মানবতা বিরোধী অপরাধ যে ট্রাইব্যুনাল, এটা যে একটা কাইন্ড অফ ক্যাঙ্গারু কোর্ট আমরা বলতে পারি, এটা একটা হাস্যকর একটা ব্যাপার হয়েছে। এই বিষয়ে প্রধান উপদেষ্টার তো কোনো বক্তব্য নাই, তাই না? তো আমার কাছে মনে হয় না আসলে স্বাধীনতার সপক্ষে কাজ করছেন। উনি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে মিলে দেশের ইতিহাস মুছে ফেলার এবং স্বাধীনতা সপক্ষের শক্তিকে মুছে ফেলার চেষ্টা করছেন। আমার কাছে এটাই। উনি আপনি যখন এমন একটা প্রতিবাদ করলেন, আমরা দেখছি সেই 5ই আগস্টের পরে অনেক মুক্তিযোদ্ধা, নাম করা মুক্তিযোদ্ধা তারা, একজন দুজন কথা হ্যাঁ, বলছেন, অনেকে কথা বলছেন না। কথা বলছেন না, ভয় পাচ্ছেন তারা। ভয় পাচ্ছেন তারা যে তাদের এই বয়সে তাদের উপর আক্রমণ করা হবে, তাদেরকে অপমান করা হবে। কারণ আমরা কিছু ছবি দেখেছি মুক্তিযোদ্ধা গ্রাম থেকে গলায় হুম, জুতা পরিয়ে তাদের গলায় জুতার মালা। হুম, গ্রাম থেকে বের করে দিয়েছে। যে যুদ্ধের কারণে, তাদের যুদ্ধের কারণে আমাদের এই স্বাধীনতা, সে স্বাধীন দেশে তারা আজকে তাদের হুম, পরাজিত শক্তির আত্মীয় স্বজন এরা সব, হুম, 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 নাতিপুতি, বজ্র শক্তি আত্মসহ্য। হুম, হুম, এদের ভয়ে তারা ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই কিন্তু উল্টা সময় দিকে বলো। বলে না, বলতেছি এটা এটা হয়েছে 71-এর আহ যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে এমন ভাবে অপমান করা হচ্ছে। আবার উল্টা দিকে দেখেন এই যে জুলাইয়ে যেটা আমি আসলে বলি জঙ্গি অভ্যুত্থান। এই জুলাই অভ্যুত্থানে বলতেছে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা। এই জুলাই শহীদদের জন্য আবার 1400 স্কয়ার ফিটের বাসা দেওয়া হচ্ছে ঢাকায়। তারপর 20,000 টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে, এককালীন 30 লাখ টাকা দেওয়া হচ্ছে। জুলাই যারা আহত তাদের তাদেরকে বা তাদের পরিবারকে সরকারি আধা সরকারি চাকরিতে সুবিধা দেওয়া হচ্ছে। তাদেরকে নাকি আবার একটা পরিচয় পত্র দেওয়া হবে। তারা এই পরিচয় পত্র দেখে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবেন। তো একদিকে মুক্তিযোদ্ধাদের এরকম অপমান, আবার জুলাই যোদ্ধা বলে তাদেরকে এত সম্মানের আসনে রেখে দেয়া। মানে আসলে সত্যি কথা যেটা, মুক্তিযুদ্ধকে তারা টোটালি অস্বীকার করার চেষ্টা করছে, কিন্তু সরাসরি বলতে পারতেছে না, কারণ এখনো মানুষ রেডি না এই স্টেটমেন্টটা নেয়ার যে আমরা মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাই। এই ক্লিয়ার স্টেটমেন্টটা তারা দিতে পারতেছে না, কারণ
জনগণ এটা নিবে না এজন্য। কিন্তু তারা পিছনে যা করার সবই কিন্তু করছে। এই যে জুলাইয়ের শহীদদের বাড়ি দেয়া নানা কিছু দেয়া নানা সিদ্ধান্ত হয়েছে, এখন নাকি আবার তারা আবার শহীদের সংখ্যাও কমাচ্ছে। বেশি লোককে হ্যাঁ, বাড়ি দিতে হবে, বেশি লোককে টাকা দিতে হবে, শহীদের সংখ্যাও তারা কমাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই শহীদদের মাঝে তো আবার দেখা গেছে যে কেউ ফিরেও আসতেছে, আবার কেউ হচ্ছে অস্ত্র লুটকারী, এরকম গ্যাজেটভুক্ত কতগুলো কিছুদিন আগে খবর দেখলাম, অস্ত্র লুটকারী আছে, চাঁদাবাজ আছে, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত, অথবা কেউ এমনিই মারা গেছে কিন্তু তাকে ফ্যামিলি জুলাই শহীদ হিসেবে আহ দেখানোর চেষ্টা করেছে, গ্যাজেটভুক্ত হয়ে গেছে। এই এই অরাজকতা আর কি চলতেছে। এমনও পাওয়া যাচ্ছে যে এরকম ওই সময় যারা মারা গেছে হসপিটালে যাদের লাশ ছিল, সিভিল সার্জনরা সব লাশকে ওই তালিকায় নিয়ে গেছিল তখন, যত লাশটা নিয়ে গেছিল সেটা। মানে আর একটা কাইন্ড অফ। ঘটনা, অবশ্য আপনি হ্যাঁ, kind নিশ্চিত of। ছিলেন, নিশ্চিত ছিলেন। আমি যে দেশে আছি এখানেও যেটা হয়, যেটা আহ একজন মানুষ মারা গেলে মৃতদেহ ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা হয়। ফরেনসিক রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্ত কিছু আইডেন্টিফাই করা যায়। সে কখন মারা গেছে, কি ধরনের অস্ত্রে মারা গেছে, কিভাবে মারা গেছে, সবকিছু পাওয়া যায় সেটা। বাংলাদেশে এই যারা মারা গিয়েছেন এদের বিষয়টা জানার জন্য, বোঝার জন্য, স্পষ্ট হওয়ার জন্য আহ যেটা হয় আমাদের দেশেও হয়, ময়না মাঝে তদন্ত মাঝে ময়না তদন্তের জন্য আবার লাশটা তোলা হয়। তোলা হয়। লাশটা তোলা হয়, মানে আধুনিক সব পরীক্ষা নিরীক্ষা এখন আছে। এখন তারা ঘোষণা দিচ্ছে এই লাশগুলোকে তোলা যাবে না তারা। না, না, তারা ঘোষণা দিচ্ছে তোলা যাবে না। রিসেন্ট দেখা গেছে যে তার মধ্যেও এক দুইটা লাশ যে আমি খবর পাইছি তোলা হয়েছে, যেমন বগুড়ায় একটা তোলা হয়েছিল, ওটা দেখা গেছে যে খেতে গিয়ে খাবার আটকে মারা গেছে, সে আবার জুলাই শোয়াচ্ছিল। তো সে কিন্তু খাবার আটকে মারা গেছে, ফরেন্সিকে বা ময়না তদন্তে এটা পাওয়া গেছে। আবার কিছুদিন আগে একটা লাশ দেখলাম, উঠালো, সেখানে মাথায় গুলি, ধারণা করা হচ্ছে সেটা স্নাইপারের গুলি ছিল। তো তাদের আসলে একটা ভয় আছে, কারণ আপনারা যদি মুগ্ধর ইয়াটা দেখেন, মুগ্ধর মৃত্যুটা দেখেন, একটা রিসেন্টলি একটা কি বলে সিসিটিভি ফুটেজ বের হয়েছিল যে মুগ্ধ পানি বিতরণ করছে, হুট করে তাকে সে পড়ে গেল। আশেপাশে কোনো পুলিশ বা কেউ ছিল না কিন্তু। তো এই সিসিটিভি ফুটেজটা দেখলে বোঝা যাবে যে মুগ্ধ আসলে আহ অন্য জায়গা থেকে একটা গুলিতে সে মারা গেছে, পুলিশের গুলিতে কিন্তু সে মারা যায় নাই, এরকম সিসিটিভি ফুটেজ এরকম ছিল। তো আহ তো এই মানুষগুলোর লাশ যখন আসলে উত্তোলন করা হবে, তখন তো অনেক সত্য বের হয়ে আসবে যে আসলে কিভাবে। কারণ ময়না তদন্ত হচ্ছে অপরাধ প্রমাণ করার একটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ। যারা মানে কেউ নিহত হলে সে কিভাবে নিহত হলো, এটা তো একটা ফরেন্সিক টেস্ট করতে হয়, ময়না তদন্ত করতে হয়, না হলে কিভাবে জানা যাবে। সঠিক বিচার পাওয়ার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। কিন্তু আহ তাদের আবার যুক্তি হচ্ছে যে বঙ্গবন্ধুর লাশ তো উত্তোলন করা হয় নাই, তাহলে কেন জুলাই শহীদদের লাশ উত্তোলন করা হলো? এটা তো কোনো, এটা আসলে একটা কুযুক্তি। এটা মেইন কারণ হচ্ছে তারা তারা নিজেরাও জানে তারা ভিতরে কি করছে। তো এই সত্যটা যেন বের না হয়ে আসে, সেজন্য তারা চাচ্ছে না যে লাশ উত্তোলন করে ময়না তদন্ত। সত্যি কথা, যারা মারা গেছেন, মারা গেছেন, এটা তো সত্য, একজন মানুষ মারা গেছেন, তার পরিবারের কষ্টটা আমরা জানি। একটা মানুষ মারা গেলে পরিবারের যে কষ্ট, কষ্ট হয়। মারা যাওয়া নিয়ে যদি কোনো মিথ্যা প্রচারণা হয়, হ্যাঁ, পরিবারটার জন্য হ্যাঁ, আরো কষ্ট, পরিবারটার জন্য আরো কষ্ট, এম্বারাসিং পরিবারটা। সেটাই, প্লাস হচ্ছে সেটাই। আমরা ধর্মীয়ভাবে যদি দেখি, ধর্মীয়ভাবে যদি দেখি, ধর্ম হ্যাঁ, আমাকে সেই কথা বলে দেয় না আমি এটা নিয়ে মিথ্যাচার করবো। হ্যাঁ, হ্যাঁ, ধর্মীয়ভাবে হ্যাঁ। সেটা বলা যায় না। আচ্ছা তাবাসসুম, আমি একটা কথা বলি, এখন জেনারেশন, এই যে আন্দোলনটা হয়েছিল চাকরির জন্য, চাকরিটা এত সোনার হরিণ, সরকারি চাকরিটা একটা সোনার হরিণ আমাদের বাংলাদেশে। সেই দেশে আপনি একদম তাবাসসুম, নিশ্চিত একটা চাকরি, নিশ্চিত একটা কেরিয়ার, কিভাবে কি সাহসটা করলেন সেটা? বা এর পরিণতি কি হতে পারে আপনার? আমি আসলে যখন প্রতিবাদটা করছিলাম ওই সময় আমি এত কিছু চিন্তা করি নাই। শুধু আমি যেটা চিন্তা করছিলাম যে আমি যদি আজকে এটার বিরুদ্ধে কথা না বলি, তাহলে আমি নেক্সট দিন
পরবর্তী সময়টাতে আমি নিজের সামনেই দাঁড়াইতে পারি। আমি সবসময় চেষ্টা করি আইন মেনে চলার। লালমনিরহাট ডিসি অফিসে যদি খোঁজ নিয়ে দেখেন আমার স্টাফরাও হয়তো এটার পক্ষেই কথা বলবে যে স্যার সবসময় আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। তো আমি যদি আইনের ব্যত্যয় ঘটাই সেটা তখন আমি নিজেকে স্ট্যান্ড করতে পারবো না। নিজের সামনেই দাঁড়াতে পারবো। তো আমার কাছে ওইটা অনেক বেশি ইম্পোর্টেন্ট যে আমি এথিক্যালি রাইট কিনা। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর আমি পার্সোনালি আ ধর্মে বিশ্বাস করি। মানে আমার নিজের ধর্মে বিশ্বাস করি। আমার মনে হয় যে পরবর্তী লাইফে আমাকে একটা জবাবদিহি করতে হবে। তো সেটার জন্য আমার যতই চ্যালেঞ্জ ফেস করতে হোক না কেন, আমার সত্য আর ন্যায়ের পক্ষেই কথা বলতে হবে। এটা সাময়িক চ্যালেঞ্জ আসবে। কিন্তু যেহেতু গড আছেন, তিনি আমাকে প্রটেক্ট করবেন। আমার এটা নিয়ে কোন চিন্তার কিছু নাই। তো এইজন্য আমার ওইভাবে ভয়টাও হয় না। আ বঙ্গবন্ধুকে যদি অপমান করা হয় এটা আমি নিতেই পারি না। সত্যি কথা আমি বঙ্গবন্ধুর অন্ধ ভক্ত। আমি পড়াশোনা করে এমন না যে আমার মাথায় ঢুকানো হইছে ফ্যামিলি থেকে বা কোন রাজনৈতিক দল থেকে এরকম কিছু না। আমার বিসিএস এর যখন ভাইবা আমি দিয়েছিলাম, ওই টাইমটাতে করোনা ছিল। আমি একটা বিশাল সময় পাইছিলাম পড়াশোনা করার জন্য। তো আমি অনেক বই-টই আ কিনেছি। ইতিহাসটা আমার জানারও আগ্রহ হইছে। আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অনেক প্রোপাগান্ডা আছে ছড়ানো হয় যে উনি ক্ষমতার জন্য অনেক কিছু করেছেন। এগুলো প্রশ্ন জানার জন্য আমার অনেক বই-টই পড়াশোনা করা হইছে। তো যখন পড়লাম তখন দেখলাম যে উনি আসলেই আমাদের জন্য এতটা ত্যাগ স্বীকার করছেন। জেনুইনলি বাংলাদেশকে এতটা ভালোবাসতেন, বাংলাদেশের মানুষকে এতটা ভালোবাসতেন। শেষ পর্যন্ত উনার লাইফ পর্যন্ত তিনি দিতেছে। উনি তো চাইলেই বঙ্গভবনে থাকতে পারতেন। মানে খুব টাফ প্রোটেকশন এর মাঝখানে। কিন্তু সেটা থাকেন নাই। উনি ধানমন্ডি ৩২ এর মতো একটা অনিরাপদ বাসায় উনি ছিলেন। সে তো অনিরাপদই। উনাকে তো কেউ প্রটেক্ট করতে পারে নাই ফাইনালি। উনাকে এবং উনার যে পরিবারের সদস্যদেরকে। তো আ মানে আমার কাছে মনে হয় আমি এথিক্যালি রাইট। আমি হয়তো আইনের আইন অনুযায়ী রং হবো কিনা সেটা পরে দেখা যাবে। বাট আমি এথিক্যালি রাইট। আমার বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ হতেই হবে। না হলে তো আমি একটা অকৃতজ্ঞ মানুষ হয়ে গেলাম। তাই না? তো আমি যদি প্রতিবাদ না করতাম ওটা আমি তাহলে নিজেকে নিজে স্ট্যান্ড করতে পারতাম। এজন্য আমি প্রতিবাদ করেছি। এখন এটার consequence আমাকে ফেস করতে হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস মানে আল্লাহ আমাকে প্রটেক্ট করে থাকে। আগামীতে কি করতে চান আপনি? আগামীতে আমার এখন সামনে আসলে ওয়ে আছে পড়াশোনা মানে দেশের বাইরে যেয়ে পড়াশোনা করা। আ আমার তো মাস্টার্স কমপ্লিট এখন যদি পিএইচডি করা যায় তাহলে সেটা। আর না হলে দেশে কোনো সফটওয়্যার ফার্ম এ যদি আমি ঢুকতে পারি সেটা একটা। কিন্তু আমার মনে হয় না এখন আমাকে নিবে। কারণ আমার তো অনেকদিন যাবত প্র্যাকটিস নাই। আর দেশের বাইরে যাওয়ার ব্যাপারেও আমার কিছু ঝামেলা আছে। কারণ হচ্ছে যেটা একটা মামলা আছে। আমার বাবা জামিনদার। তো এই মুহূর্তে আমি যেতে পারব কিনা সেটাও জানি না। একটু আনসার্টেইনই আছে। এখন দেখা যাক আমি আসলে কি করব। ঘরে বসে ফ্রিল্যান্সিং ও আমি করতে পারি। আমি এখনো জানি না, সিওর না। আমি আপাতত এরকম সরকারি চাকরি ফেরত পাবেন এটা সরকারি চাকরিতে ফেরত পাবেন এটা আর মনে করেন না আপনি, তাই না? এটা বুঝিনি। ফেরত পাবো কিনা মনে করছি কিনা। হ্যাঁ। হ্যাঁ, সরকারি চাকরি ফেরত পাওয়ার চিন্তাও আমি করছি না আসলে। আমার মনে হয় যে আমার মুভ অন করে ফেলতে হবে। আ কারণ ওটার জন্য আমার বসে থাকলে তো হবে না। লাইফ তো আর বসে থাকে না, থেমে যায় না। ধরেন একটা চ্যালেঞ্জ আসলো। আপনি আপস অ্যান্ড ডাউনস আছে লাইফে। আমার এখন ডাউনস চলতেছে। তো আমাকে আবার আপে যেতে হবে। তো এর জন্য আমার ভবিষ্যতে কি হবে, সরকারি চাকরি ফেরত পাবো কিনা এটার জন্য ওয়েট করে থাকলে আমি আবার ডিপ্রেশনে পড়ে যাবো। আমি আমার মতো একটু আমার দিনগুলা পাস করতেছি। দেখি এমনি এমনি চেষ্টা আপনি কি করব যে ধরনের সরকার চান বাংলাদেশে? আমি হচ্ছে আমি বাংলাদেশের সরকার চাই যে সরকার আ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে। 100% ধারণ করবে। তারপর হচ্ছে আ বাংলাদেশের গণতন্ত্রটাকে আপলিফট করবে। দেশের উন্নয়নের জন্য চেষ্টা করবে। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। ডেডিকেটেড আ মানে সরকার প্রধান এবং সরকারে যারা থাকেন তারা ডেডিকেটেডলি কাজ করবে। তারপর হচ্ছে আ আরেকটা আমার ইয়ে ছিল যে দুর্নীতি যেন আ একদম 0 তে চলে আসে। আসলে দুর্নীতি 0 তে আনা তো কোনোভাবেই সম্ভব না। দুর্নীতি কেউ না কেউ করবেই। বাট একদম 0 টলারেন্স যাতে থাকে এটাই। আর দেশের মানুষকে আসলে আমি খুব ভালো আছে, হ্যাপি আছে, একটা উন্নত দেশ যেরকম থাকে
সেরকম দেখতে চাই। বাংলাদেশ ৫৪ বছর হয়ে গেছে স্বাধীনতার পর। যদি দুর্নীতিটা না থাকতো, যদি নিয়মতান্ত্রিকভাবে সবকিছু চলতো, মানে আইন মেনে সবকিছু চলতো, তাহলে এতদিনে কিন্তু বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হয়েই যেত। যেমন বঙ্গবন্ধু যেমন যখন ক্ষমতা নিয়েছিলেন ১৯৭২ সালে উনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, এবং ৭৩ সালে নির্বাচনেও উনি জয়লাভ করে প্রধানমন্ত্রী হওয়ার পর উনাকে কিন্তু কেউ সহযোগিতা করে নাই, সাহায্য করে নাই। উনি কিন্তু একটা আহ বক্তৃতায় বলেছিলেন যে সবাই পায় আহ সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো চোরের খনি কিন্তু এখনো আছে। তো এটা কিন্তু শেষ হয়ে যায়নি। তো আমাদের ওভারঅল শুধু আমরা সরকারের দিকে তাকায় থাকলে হবে না। আমরা যারা জনগণ আছি আমাদেরও মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমাদেরও মানে এথিক্সটাকে প্র্যাকটিস করতে হবে। কোনটা ঠিক কোনটা ভুল এই বিচার করে কাজগুলো করতে হবে প্রত্যেকটা মানুষের। এরকম আমি সরকারকেও এরকম চাই, দেশের জনগণকেও এরকম চাই। সরকার একা পারবে না। সরকার যতই চেষ্টা করুক একা পারবে না। মানুষের যদি মেন্টালিটি চেঞ্জ না হয়। একটা জিনিস আপনাকে আমি প্রশ্ন করিনি, অনেকের আগ্রহ আছে জানার জন্য। আপনার পড়াশোনা, পারিবারিক ঐতিহ্য একটু শেয়ার করবেন আমাদের? আচ্ছা, আমার আহ বাড়ি হচ্ছে মানে একদম পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে নেত্রকোনা, পূর্বধলা উপজেলার নসিপুর গ্রামে আমাদের বাড়ি, কিন্তু ওখানে আমরা কেউ থাকি না। আহ আমার জন্মের আগে আমার বাবা মাইনসে চলে আসে। আমার জন্ম হয় ময়মনসিংহে। সিএমএইচে আমার জন্ম হয়, তখন আমার বাবা ক্যাডেট কলেজে কর্মরত ছিলেন শিক্ষক হিসেবে। তারপর আমার বাবা যখন বিসিএস হয় তখন সরকারি চাকরিতে যোগদান করেন। তারপর আমার বাবার বিভিন্ন জায়গায় পোস্টিং হয়, বাট আমার মারও আবার চাকরি আছে আর কি। তো উনি হাজী কাশেম আলী মহিলা কলেজে ম্যাথ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমরাও সবসময় ম্যানেজার ছিলাম। আমি শুরুতে বিদ্যামূল স্কুলে পড়াশোনা করেছি, এরপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়াশোনা করেছি, ওখান থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছি। এরপর পরীক্ষা দিলাম, শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি হলাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এরপর হচ্ছে আহ, এরপর তো আমার লাইফে একটা ২.৫ বছরের একটা টাইম যায়। আমি আসলে বিয়ে করেছিলাম, ওখান থেকে সেপারেশন হয়। এরপর আমি বিসিএস পরীক্ষার জন্য ইয়া করি, মানে চেষ্টা করি। আমার বাবাই আসলে জোর করে ভর্তি করায় কোচিং এ, যে কোচিং করো, বিসিএস টা দাও, আহ, দেখো। পরে কোচিং এ ক্লাস করতে করতে আমার মনে হয় যে আমার আসলে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া উচিত, কারণ এখানে অনেক অথরিটি আছে দেশের জন্য কাজ করার, অথরিটিটা আমি পাবো। তো অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট চয়েস ছিল সবসময়। তারপর পরীক্ষা দিলাম, 24 বিসিএস হয়ে গেল। ৪১ দিয়েছিলাম, ৪৩ দিয়েছিলাম, আমি আর কিন্তু কোনো সরকারি চাকরি পরীক্ষা দিইনি। তো যে উপজেলায় আপনার বাড়ি, পূর্বদলা, সেই উপজেলায় খুব নামকরা একটা লোক আছে কিন্তু। সেই উপজেলা থেকে উপজেলায় ওনার বাড়ি। উনি বাংলাদেশের উহুদের সেক্টর কমান্ডারদের একজন, কর্নেল তাহের। তার কথা কর্মকাণ্ড। শুনেছি। হ্যাঁ, কর্মকাণ্ড। একদম শুনেছি। এবং উনি এমন একটা ব্যক্তি বাংলাদেশের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের, মুক্তিযুদ্ধের সময় ওনার একটা পা উম ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়, উড়ে যায় পাটা। এবং সেই পৃথিবীর ইতিহাসে কোন পঙ্গু মানুষকে, শারীরিক প্রতিবন্ধী মানুষকে ফাঁসি দেওয়ার কোন নজির নাই কিন্তু। এই একটা না, মানুষ, এই একটা মানুষ, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দিয়ে হত্যা করা এটা হয়েছে। আসলে খুবই খুবই সেটা শুনে দুঃখজনক। এটা আসলে আমাদের জাতির জন্য লজ্জার, উনি একজন মুক্তিযুদ্ধ ছিলেন। আর বন্ধুত্ব বরণ করেছিলেন যুদ্ধ করতে গিয়ে, এই মানুষটাকে ফাঁসি দেওয়া হয়েছে। লজ্জাজনক ব্যাপার আসলে। আচ্ছা, উনি আপনার এই যে এখন যে আইনি লড়াই যেটা, এই আইনি লড়াইয়ে আপনি কারো হেল্প পাচ্ছেন আপনি? না একা একা লড়ছেন এটা? না, না, একা একা না, আমি হেল্প পাচ্ছি। আহ আমার হচ্ছে আমার লয়ার মেহেদী হাসান পাটোয়ারি ভাই। তো আমি আসলে কাদের ঠিক হেল্প পাচ্ছি এটা সরাসরি রিভিল করতে চাচ্ছি না, কারণ তাদের উপর মব ভায়োলেন্সের শিকার হতে পারেন কিনা। তবে মেহেদী হাসান পাটোয়ারি ভাই হচ্ছে খুবই হেল্প করছে। আর হচ্ছে আহ তিনি আমার যেদিন শুনানি থাকে সেদিন টেলিভিশনে উনি সাক্ষাৎকারও দিয়েছেন। কেউ চাইলে দেখতে পারে আর কি। তো এটাই, আমি আর সম্পূর্ণ রিভিল করতে চাচ্ছি না, কারণ না, হচ্ছে যদি দরকার নেই। এই যে মামলায় যে খরচাপাতি, এটা কি আপনাকে নিজেকে বহন করতে হচ্ছে? না, ওনারা কোনো খরচাপাতি নিচ্ছে না।
কোনো কিছুই নিচ্ছেন না। উনাদের কাছেও মনে হচ্ছে যে এটা একটা আদর্শিক লড়াই। এইজন্য তারা কনফারেন্সে না যাই। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, উনারা নিবেন না। আপনি কিন্তু আই এম সো আপনি গ্রেটফুল টু দ্যাট। আপনি কিন্তু এই শাসনের আমলে, এই রেজিমের আমলে ১ম প্রতিবাদের নাম আপনি। ১ম প্রতিবাদটা আপনার। তারপরে হচ্ছে আরো ২ টো প্রতিবাদ আমরা দেখেছি। একটা হচ্ছে একজন কূটনীতিক, মরক্কোর বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন হারুন হারুন আর আল রশিদ। রশিদ। হ্যাঁ, উনি এখন বিদেশে আছেন। উনি সেখান থেকে প্রতিবাদ করেছেন। সর্বশেষ একটা প্রতিবাদ দেখলাম একটা পুলিশ অফিসার। পুলিশ, হ্যাঁ। পুলিশ অফিসার গতকালই ছিল এটা। গতকালই ছিল। গতকালকের ঘটনা ছিল। হ্যাঁ। এই ঘটনাগুলো আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা তো আসলে প্রতিবাদটা স্বতঃস্ফূর্ত। ঠিক আছে? আমি হয়তো শুরুতেই করেছি। কারণ বঙ্গবন্ধুর প্রতি যেমন আমার অন্ধ একটা সাপোর্ট আছে, ভালোবাসা আছে। আমি সহ্যই করতে পারি নাই যে বঙ্গবন্ধুকে মুছে ফেলা হইছে। তো ওই সময়ই আমি প্রতিবাদটা করেছি। এরপরে হারুন রশিদ ভাই, উনি উনি তো আসলে অনেক অনেক জানেন, অনেক মেধাবী একজন কর্মকর্তা। তারপর উনি অনেকটা সিচুয়েশন দেখার পর তারপরে উনি ওখান থেকে সরে আসেন। এটা আসলে স্বতঃস্ফূর্তভাবে ভিতর থেকে আসে। যার ন্যায় নীতি বোধ ঠিক থাকে, আহ তারা প্রতিবাদ করতে পারেন কোনো কিছু তোয়াক্কা না করে। তারপর হচ্ছে যে গতকালকে যিনি পুলিশ অফিসার এএসআই উনি, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু আমি আমার পক্ষ থেকে তাকে স্যালুট, যে উনি প্রতিবাদটা করেছেন, সত্যি কথাটা বলতে পেরেছে। এগুলো আসবে এবং ভবিষ্যতে আরো আরো বেশি আকারে আসবে ইনশাআল্লাহ। যদি এভাবেই চলতে থাকে, এই গভর্নমেন্ট যদি তাদের ভুলগুলো মেনে না নেয় এবং ভালো ভালো যদি বিদায় না হয়, তাহলে এই প্রতিবাদগুলো আরো বড় আকারে আসবে। ভালো, ভালো বিদায় মানে? ভালোই ভালোই বিদায় মানে হচ্ছে তারা যে ভুলগুলো করেছে, তাদের যে অপরাধ, একটা লেজিটিমেট গভর্নমেন্টকে নামিয়ে দিয়ে তারা সরকার দখল করেছে। এই ভুলের তো তারা ক্ষমা চাইতে হবে। এই ভুলের তো শুধু ক্ষমা চাইলেই হবে না, তাদেরকে আসলে বিচারের মুখোমুখিও করা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আর ওনারা যদি মানে বিদায় হন, মানে নেমে যান ক্ষমতা থেকে একটা নির্বাচন দিয়ে, উনাদের আসলে নির্বাচন দিয়ে বের হওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। যদিও সেই নির্বাচনটা কতটুকু লেজিটিমেট সেটাও একটা প্রশ্ন, কারণ অবৈধ সরকার আমলে নির্বাচনটা কি আসলে বৈধ হবে কিনা এটা একটা আইনি প্রশ্ন আছে। কিন্তু উনাদের যদি এখান থেকে একটু ভালোই ভালোই চলে যেতে হয়, তাহলে একটা নির্বাচন খুব দ্রুত সম্ভব দিয়ে নেমে যেতে হবে। কিন্তু তারপর উনারা আসলে কতটুকু সেফ এক্সিট পাবেন, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি, তারা তো কখনোই এই যে মুক্তিযুদ্ধকে যেভাবে অপমান করা হয়েছে, বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হয়েছে, ধানমন্ডি ৩২ যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটার বিচার তো আমরা করবো ইনশাল্লাহ। মানে আমার হাতে এখন কোনো শক্তি নাই, কিন্তু আমার যে মানসিক একটা শক্তি, এখান থেকে এই বিশ্বাস থেকে আমি বলছি যে এই বিচার তো আমরা করবো ইনশাল্লাহ। তো এটাই আর কি। মানে আপাতত তারা সেফ এক্সিট পেতে পারে যদি তারা একটা নির্বাচন দ্রুত দিয়ে চলে যায়। আরেকটা ব্যাপারে আমার অনেকের জানার খুব আগ্রহ। আপনার সাথে কি কোনোদিন কোনোভাবে শেখ হাসিনার দেখা হয়েছে কিনা? বা শেখ হাসিনার জীবনটাকে আপনি কোনোভাবে অনুপ্রেরণা তৈরি করেছে কিনা আপনার মাঝে? তো শেখ হাসিনার সাথে ময়নাতদন্তে শেখ হাসিনার সাথে আমার কখনোই দেখা হয় নাই। তবে শেখ হাসিনার লাইফটা আমার কাছে খুব কি বলবো, খুবই চ্যালেঞ্জিং একটা লাইফ মনে হয়। এবং উনি আয়রন লেডির মতো উনি ওনার লাইফটাকে ফেস করছেন। এত এত চ্যালেঞ্জ। ধরেন আপনি কি চিন্তা করতে পারেন যে একদিন আপনার কাছে ফোন আসবে, আপনি জানতে পারবেন আপনার ফ্যামিলির 18 জন মানুষ নেই, হত্যা করে ফেলা হয়েছে। একজন মানুষের মৃত্যুই তো নেওয়া যায় না। সেখানে বাবা, মা, ভাই, বোন, আত্মীয়-স্বজন 18 জন মানুষ একদিনে শেষ। নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা ওভার ফোন আপনি জানতে পারছেন এবং তাদের লাশ দেখার সুযোগ পর্যন্ত আপনার হয় নাই। তার অনেক বছর পর আপনি আপনি দেশে এসে আপনার বাড়িটা পেলেন। তো এই জায়গাতে আমি নিজেকে কল্পনাই করতে পারি না। উনি আসলে অসম্ভব রকম শক্ত একজন মানুষ। উনি আহ মানে একজন আয়রন লেডি আমি বলব। তো উনার এই ক্যারেক্টারিস্টিক এর কারণে মানে উনি এত ধৈর্যশীল। উনার ধৈর্যের কারণে আসলে মনে হয় সৃষ্টিকর্তাও তাকে আহ এই সুযোগটা দিয়েছে যে উনি যেন দেশ শাসন করেন, দেশের উন্নয়নে যেন উনি অবদান রাখতে পারেন। উনি ১৫ বছরে কি করেন নাই দেশের জন্য? আপনি কোনটাই তো বাদ দিতে পারবেন না। ধরেন আহ আশ্রয় প্রকল্পের কথাই ধরেন। আমি যখন লাস্ট
লালমনিরহাটে ছিলাম। আমি রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করেছিলাম। ঠিক সেই টাইমটাতে লালমনিরহাট গৃহহীন মুক্ত ঘোষিত হয়। তো সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই। এবং আমার আমার এত ভালো লাগতেছিল যে আমার জেলা, মানে লালমনিরহাট তো তখন আমারই জেলা। আমি সেখানকার অফিসার। যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়ে গেল। আর কেউ গৃহহীন থাকবে না। মানুষগুলো তাদের থাকার জায়গা পাবে। এটাই তো এত বড় একটা ব্যাপার। তো হ্যাঁ, ইন্সপিরেশন কাজ করে যে উনি দেশের জন্য চিন্তা করেন, দেশের উন্নয়নের জন্য চিন্তা করেন। আমার মনে হয় উনার লাইফের একটাই টার্গেট যে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে করবেন। কারণ উনার বাবা সেটা করে যেতে পারেন নাই। উনার বাবাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে। এবং উনি সেটাকে লাইফের পারপাস হিসেবে নিছেন। এটাই আমার মনে হয়। এজন্য তার উনি যতই অবদান বাধা আসুক না কেন সেটা এই অবদানটা বিশাল ব্যাপার হচ্ছে, যেমন আমি আমার কথা বলি। আমি অস্ট্রেলিয়াতে থাকি, কাজকর্ম করি, দেশে কন্ট্রিবিউট করি। কিন্তু অস্ট্রেলিয়াতে কোনোদিন আমি একটা জমি কেনার চেষ্টা করি নাই। বাংলাদেশেও আমার জমি নেই। কিন্তু বাংলাদেশের ওই মানুষগুলা, প্রান্তিক মানুষগুলা শেখ হাসিনার কারণে তার হাতে একটা জমির দলিল আছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জমি এবং তাদের বাড়ির হাতে একটা জমি দলিল আছে। দলিল আছে। হুম, হ্যাঁ, হ্যাঁ। তো আশ্রয় প্রকল্পগুলোও দেখেছি এত সুন্দর। হুম। মানে ওগুলো তো পরিদর্শন করা হয়েছে ডিসি স্যারের সাথে। চিন্তাটা অনেক সুন্দর। ওই এলাকা তার জন্য একটা সবজি বাগান করার জায়গা আছে। ওই এলাকার হ্যাঁ, বর্জ্য নিষ্কাশনের একটা চিন্তা আছে। নানা জায়গা কিছু। আছে, বিদ্যুৎ ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ। মডেল, এটা ছোটখাটো মডেল। কমিউনিটি সেন্টারের মতো আছে, স্কুল হুম, আছে। হুম। মানে অসাধারণ উদ্যোগ ছিল। ৫ আগস্ট যখন আপনি দেখেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, তখন আপনার কি প্রতিক্রিয়া হচ্ছিল? আমি আসলে জাস্ট থান্ডার্ড ছিল যে এটা যে হতে পারে এটা আমি চিন্তাও করি নাই। আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাথার উপর একটা বটগাছের ছায়ার মতো মনে হতো আরকি সেই সময়ে। যে উনি আছেন, আচ্ছা সব ওকে। উনি যখন চলে গেলেন আমার মনে হচ্ছিল যে মাথার উপর থেকে ছায়াটা সরে গেল। আর আমি আসলে জাস্ট সাথে আমার খুব কান্না পেয়ে গেছে যে এটা কিভাবে হয়। একটা মানুষ তার সবকিছুই হারালো। তার লাইফের পুরাটাই দিয়ে দিল এখানে। উনার তো এত কিছু করার দরকার ছিল না আমাদের জন্য। উনি তো চাইলেই দেশের বাইরে তার সন্তানদেরকে নিয়ে সুখে থাকতে পারতেন। বঙ্গবন্ধু তো সেম। উনি আইনের ছাত্র ছিলেন। উনার কি দরকার ছিল আহ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে হয়ে আহ আন্দোলন করার এবং বহিষ্কার হওয়ার। উনি কত জেল খেটেছেন আমাদের জন্য। কি দরকার ছিল? তো আমার কাছে শেখ হাসিনার কথাটাও সেম মনে হয়। উনি এত কিছু করছেন কিন্তু আমরা তার প্রতি কৃতজ্ঞ হতে পারি নাই। এখন অনেকে বলতে পারেন যে আহ যে সরকার প্রধান তার তো এটা করতেই হবে। কিন্তু করতেই হবে ঠিক আছে। বাট আমাদেরও তো কৃতজ্ঞ হওয়া উচিত যে উনি আসলে করছেন। উনি চাইলে আরো মানে দুর্নীতি করতে পারতেন, নাই করতে পারতেন। উনি কোনো রোড ম্যাপ ছাড়াই এই যে দেশ এখন যেভাবে ফ্রি স্টাইলে চলতেছে, ওভাবে ফ্রি স্টাইলেও চালাইতে পারতেন। পারতেন না? তো উনার তো একটা ভিশন ছিল। ভিশন 2021 ছিল, ভিশন 2030 ছিল, 2041 ছিল এবং 2100 সাল পর্যন্ত উনার একটা ভিশন ছিল। উনি ভিশন কেন ছিল? অনেকে আবার এটার বিরুদ্ধেও বলে যে উনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইছেন। এইজন্যই। না আসলে সেটা না। আপনার যদি একটা রোড ম্যাপ না থাকে উন্নয়নের, আপনি যদি রোড ম্যাপ থাকে তাহলে আপনি যদি নাও থাকেন কোনো একটা সময় কিন্তু ওই রোড ম্যাপ অনুযায়ী গেলে আপনার সেই উন্নয়নটা হবে, এনশিওর করতে পারবেন। কিন্তু যদি রোড ম্যাপই না থাকে বা ভিশন না থাকে তাহলে আপনি যতদিনই ক্ষমতায় থাকেন না কেন কোনো কাজ হবে না। তো উনার সেই লক্ষ্যগুলো ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে উনি আমাদের জন্য যতটুকু করছেন আমরা উনার জন্য সেই প্রতিদানটা দিতে পারি নাই। উনাকে সেই পরিমাণ রেসপেক্ট করতে পারি বা সেই পরিমাণ শান্তি হয়তো তাকে দিতে পারি। তাপসী, অনেকক্ষণ অনেক ভালো লাগার কথাগুলো শুনলাম, আপনার সংগ্রামটা শুনলাম। শেষ করার আগে একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করি। আমি যে অস্ট্রেলিয়াতে আছি, যে দেশটাতে আছি, এই দেশে কিন্তু ছেলেপেলেকে সরকারি চাকরির জন্য চেষ্টা করে বা খুব স্বপ্ন দেখে, এটা কিন্তু আমরা দেখি না কখনো। সবাই কাজ হুম, করে হচ্ছে, সবাই একটা প্রফেশন খুঁজে কোন কাজে বেতন বেশি পাওয়া যাবে, হ্যাঁ, কোন হ্যাঁ, হ্যাঁ। কাজে কোন কাজে মজুরি বেশি, ঘন্টায় বেশি পাওয়া যাবে সেটা চিন্তা করে। বাংলাদেশটা কিন্তু কেন যেন সবার একটা মূল টার্গেট থাকে সরকারি চাকরি। সরকারি চাকরি সেটা, এবং চাকরির সেক্টরটাও বা নানাভাবে না দুর্নীতিগ্রস্ত। আপনি আপনার মেধার জোরে মেধার জোরে নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি চাকরি পেয়েছিলেন।
সেই চাকরিটাকে বিসর্জন দিয়েছে। নিউ জেনারেশনকে কিছু যদি বলার থাকে আপনার, তাদের ভবিষ্যৎ, তাদের কেরিয়ার সবকিছু নিয়ে। তাদের ভবিষ্যৎ, আমি আসলে ক্যারিয়ার নিয়ে কি বলবো? আমার ক্যারিয়ারই তো অবস্থা ভালো না। আমি মজা করে বললাম। নিউ জেনারেশনকে বলবো যে আপনারা একটু ফোকাসড হন। যারা জেন জি আছে, এরপর তো জেনারেশন আলফা আসতেছে। আপনারা একটু ফোকাসড হন, কারণ এই যে ইউটিউব, ফেসবুক এগুলো রিলস, এগুলো আপনাদের ফোকাস কিন্তু নষ্ট করে দিচ্ছে। আপনারা একটা রিয়ালিস্টিক লাইফে আসেন, একটা গুড লাইফস্টাইল মেনটেন করেন, আপনারা পড়াশোনা করেন, আপনারা যেই দেশের নাগরিক সেই দেশের ইতিহাস জানার চেষ্টা করেন, আপনারা সুনাগরিক হওয়ার চেষ্টা করেন। আপনারা প্রত্যেকেই যদি সুনাগরিক হওয়ার চেষ্টা করেন, আপনারা যদি মনে বলেন যে আমরা আইন ভাঙবো না, আইন যতই কঠিন হোক কিন্তু আইন ভাঙবো না, সেটা যদি চেষ্টা করেন, দেশের জন্য সামগ্রিকভাবে ভালো হবে। আর বাংলাদেশের কথা আসলে আমি কি বলবো, যে প্রাইভেট সেক্টরটাতে জব হচ্ছে অনেকটা অনিশ্চিত। মানে আমাদের সরকারি চাকরিতে জব যাওয়াটা কঠিন। এটা কিন্তু একটা কথা বলাই আছে, যে কারণ অনেক তদন্ত করে তারপরে একটা মানুষকে জব থেকে সরাতে হয়। কিন্তু প্রাইভেট সেক্টরে আজকে বলতো কালকে লে অফ হয়ে গেল অনেকগুলো। তো এই যে জবের ইনসিকিউরিটিটা, এটার জন্য মনে হয় প্রাইভেট সেক্টরটা ওভাবে মানুষ যায়, কিন্তু তারপর সরকারি সেক্টরটাকে প্রেফার করে বেশি। আর বাংলাদেশ তো জনসংখ্যা অনেক বেশি, কর্মসংস্থানের অভাব আছে। কিন্তু দেশের বাইরে আবার উল্টা, যে আপনি একটা সাবজেক্টে পাশ করলেন, আপনাকে ওটার জন্য আপনার জব মোটামুটি রেডি আছে, ঠিক আছে, এরকমই তো, তাই না? তো হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সেটা রেডি নাই। এই জন্য বিভিন্ন সেক্টরে চেষ্টা করতে হয়। তো যতদিন বাংলাদেশে এরকম জনসংখ্যা বেশি থাকবে, কর্মসংস্থান কম থাকবে, ততদিন স্ট্রাগল করতেই হবে। আপনি যদি বিসিএস এ আসতে চান, সরকারি চাকরিতে আসতে চান, কিন্তু আপনার অনেকটা স্ট্রাগল করে আপনার পড়াশোনা করেই আসতে হবে। অথবা যেকোনো প্রফেশনে যদি যেতে চান, মানে মোট কথা ডেডিকেশন থাকতে হবে যে কোনো কাজে যদি আপনি, এটাই। আর হচ্ছে জব সেক্টরে যাওয়ার পর ওইখানে আপনার স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা থাকতে হবে। না হলে কিন্তু যে প্রাইভেট সেক্টরে থাকলে আপনাকে যে কোনো টাইমে লে অফ করে দিতে পারে। আর যদি মনে হয় যে দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে চান বা দেশের বাইরে আরো ভালো জব করতে চান, সেটাও আপনার স্বাধীনতা আছে এখানে। আসলে আমি পার্সোনালি কাউকে না করে দিতে যে দেশেই থাকতে হবে, দেশের বাইরে যাওয়া যাবে না। প্রত্যেক মানুষেরই নিজের একটা ইচ্ছা থাকে, সে হয়তো একটা উন্নত দেশে থাকতে চায়। এটা এটা কিন্তু ভুল চাওয়া না, খারাপ চাওয়া না। তো যারা দেশের বাইরে আছে তারা হয়তো বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা তো বাংলাদেশের ওখানে একটা নাম। গেলে আবার ওখানে গেলে আবার যে আমার অভিজ্ঞতা আমি বলি, অনেকের অভিজ্ঞতা, দেশের বাইরে গেলে দেশটাকে ফিল করা যায়, দেশটা যে কি দেশে তো, হ্যাঁ, জিনিস। দেশে তো ভাবা হ্যাঁ, যায়, দেশটা ফিল দেশের করা যায়, মানুষগুলো ফিল করা যায়। দেশপ্রেমটা ইয়ে করা যায়, নানা কিছু। হ্যাঁ, তুমি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই অংশটা আপনাকে এখানে শেষ করবো।